ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ট্যাক্স ইনসাইট এনটিভির এই প্রোগ্রামে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই প্রোগ্রামটি আপনারা জানেন একটি লাইভ প্রোগ্রাম। প্রতি ফর্টনাইটলি 15 দিন পর পর আমাদের এই প্রোগ্রামটি হয়, 2 সপ্তাহ পর পর। তো এই প্রোগ্রামে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি রিলেটেড, স্ক্রিনে যে নাম্বারটি আছে ওই নাম্বারে ফোন করলে আপনারা স্টুডিওতে কথা বলতে পারবেন। আমাদের যে গেস্ট আছেন গেস্টরা আপনার প্রশ্নের উত্তর দেবে ইনশাল্লাহ। তো আজকে আমরা আসলে যেহেতু এটা এপ্রিল মাস শুরু হয়েছে, আমরা জানি যে ট্যাক্স ইয়ার শুরু হয় এপ্রিল থেকে ফর ইন্ডিভিজুয়াল 6th April to 5th April, ফর ফাইন্যান্স ইয়ার ফর কর্পোরেশন ফ্রম 1st April to 31st March। দিজ আর দ্য ফাইন্যান্স অ্যাক্ট 26 শুরু হয়েছে। তো এই ব্যাপারে আমরা কিছু আপডেট দিব, যে যে চেঞ্জগুলি আছে এই চেঞ্জগুলি সম্পর্কে আমরা ডিসকাস করব আমাদের গেস্টদের সাথে। আর আপনাদের একটা কথা এই প্রোগ্রামে বলা দরকার, সেটা হলো আমাদের এই প্রোগ্রামটা আমরা করি আমাদের কমিউনিটিতে যাতে নলেজ শেয়ারিং করা যায়, আমাদের কমিউনিটির বিজনেসম্যানরা যারা এন্টারপ্রেনার আছেন তারা যাতে অ্যাওয়্যার থাকে ট্যাক্স চেঞ্জ, যে কোনো বিজনেস ইনোভেশন চেঞ্জেস হচ্ছে ওগুলি নিয়ে আমরা ডিসকাস করি। তো এটা একটা শিক্ষামূলক এবং নলেজ শেয়ারিং প্রোগ্রাম। আপনারা এই প্রোগ্রামের উপর বেস করে আপনাদের ইনভেস্টমেন্ট অথবা বিজনেস ডিসিশন নেবেন না, আপনারা অবশ্যই প্রফেশনাল অ্যাডভাইস নেবেন, এটা একটা ডিসক্লেমার। তো আমাদের সাথে আসুন পরিচয় হই আজকে আমাদের যে দুইজন গেস্ট আছেন এই দুজন গেস্টের সাথে। তো আমার বাম পাশে আছেন আমাদের শ্রদ্ধেয় আলী ভাই। আলী ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ। আমাদের প্রোগ্রামে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর আমার ডান পাশে আছেন হুসেন ভাই। হুসেন ভাই সুদূর ম্যানচেস্টার থেকে এসেছেন আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম হোসেন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম দবি ভাই, অনেক ভালো, ধন্যবাদ এই অনুষ্ঠানটিতে আবার আমন্ত্রণ করার জন্য। এখানে আজকে উপস্থিত থাকতে পেরে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। তো হুসেন ভাই, আজকের প্রোগ্রামে আমরা প্রথম সেগমেন্টে ডিসকাস করব যে ফাইন্যান্স অ্যাক্টের যে চেঞ্জগুলি আছে। তো একটা চেঞ্জ যেটা আমার কাছে খুব মনে হয়েছে যে এটার একটা ফিউচার ইন্ডিকেশন দেয় যে এখানে কি পরিবর্তন সামনে হতে পারে, সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন যে ডিভিডেন্ড পার্সেন্টেজ কিন্তু বেড়ে গেছে 2% ফর বেসিক রেট ট্যাক্স পেয়ার অ্যান্ড হায়ার রেট ট্যাক্স পেয়ার। যেটা 8.75% ছিল সেটা এখন 8.75, যেটা 33.75 ছিল এটা এখন 35.75। অবশ্য এডিশনাল রেটের জন্য কোনো চেঞ্জ হয় নাই। তো আপনি এটা কিভাবে দেখছেন? ধন্যবাদ দবি ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি হোসেন আল মামুন, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কো ফাউন্ডার অফ দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি। আমাদের অনুষ্ঠানে আজকে আমরা ফাইন্যান্স অ্যাক্ট 2026-এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শুরু করি আমাদের এক প্রোগ্রাম। দবি ভাই যে কোশ্চেনটা করলেন যে ডিভিডেন্ড ইনকাম 2% বেড়ে যাচ্ছে এপ্রিল 2026 থেকে, ডিভিডেন্ড ইনকামের যে ট্যাক্সটা, এটা অ্যাকচুয়ালি লিমিটেড কোম্পানি করে মানুষ যেই বেনিফিটেডটা হতো প্রিভিয়াসলি, জানেন যারা 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 লিমিটেড স্মল বিজনেস, তারা সাধারণত একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্যালারি নিজেদেরকে পে করতো, অ্যান্ড দেন রেস্ট অফ দ্য অ্যামাউন্ট অফ প্রফিট তারা ডিভিডেন্ড ইনকাম হিসেবে নিয়ে থাকতো। এতে তাদের কিছু ট্যাক্স সেভ হতো। প্রিভিয়াসলি এটা ছিল 8.75%, বাট এবছর থেকে এটা বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে 10.75%, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন। সো এটার ইফেক্ট অ্যাকচুয়ালি আমি একটা রিসার্চ দেখছিলাম, আই থিঙ্ক ফিউ ডেজ বিফোর, নিয়ারলি 2 বিলিয়ন পাউন্ড রেইজ হবে, এবং অ্যারাউন্ড, ঠিক আমার কাছে আসল জরিপটা নেই, নিয়ারলি 29 মিলিয়ন পিপল এই ব্যাপারটাতে এফেক্টেড হবে। সো শুধু ডিভিডেন্ড ইনকাম না, আপনি যদি দেখেন আর কিছুদিন পরে নেক্সট ইয়ার থেকে হ্যাঁ, ফ্রম এপ্রিল 2027 থেকে ল্যান্ডলর্ড এবং ইনভেস্টমেন্ট ইনকাম, ল্যান্ডলর্ডদের যে রেন্টাল ইনকাম এবং সেভিংস ইনকামের উপরও 2% এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে। দিস উইল বি এ গ্রেট ওয়ান, চেঞ্জেস ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট, লাইক আপনি যদি খেয়াল করে দেখেন যে আমি যেটা কথাটা বলতে চাচ্ছিলাম যে ইন্ডিকেশনটা কি। ইন্ডিকেশন হচ্ছে আপনি যদি আসলে কাজ করেন, এমপ্লয়মেন্টে থাকেন, আপনি সেলফ এমপ্লয়েড থাকেন, তো ওই রেটগুলি কিন্তু চেঞ্জ হচ্ছে না, মোটামুটি স্টেবল। তো মানে গভর্নমেন্টের বা ট্যাক্স পলিসির যে ইন্ডিকেশনটা হলো আপনার যে ইনভেস্টমেন্ট ইনকাম, সেটা হতে পারে শেয়ার, ডিভিডেন্ড, আপনার যে প্রপার্টি ইনকাম, এটাও এক ধরনের ইনভেস্টমেন্ট। হ্যাঁ, সেখানে রেন্টাল ইনকামের উপর কিন্তু
20% না 22% হবে, 22%, দেন 40% না 42% হবে, 45% না 47% হবে, Yes. এবং এটা কিন্তু ক্লিয়ার, এবং সেভিং ইনকামের ক্ষেত্রে একই ব্যাপার। তো এই ক্ষেত্রে আসলে গভর্নমেন্ট একটা ব্যালেন্স আউট করতেছে যে মেজরিটি অফ দ্য লোক কিন্তু আইদার এমপ্লয়ি অথবা সেলফ এমপ্লয়েড। Yes. তো আসলে গভর্নমেন্ট চাচ্ছে না যে মেজরিটি অফ দ্য লোকদেরকে তাদের সাথে একটু ঝামেলা করতে। এখন তো ট্যাক্সটা একটা ইস্যু সবার জন্যই, না পলিটিক্যাল ইস্যু, হ্যাঁ, ভোটের ব্যাপার। এখন এখানে কিন্তু যে গভর্নমেন্ট চাচ্ছে, গভর্নমেন্টের টাকা দরকার, কারণ আমরা দেখেছি যে প্রায় বিরাট বড় একটা গ্যাপ আছে 20 বিলিয়ন পাউন্ডের মতো। প্রাইসেস আর ইনক্রিজিং। এই জাস্ট কিছুদিনের যে ঘটনা, আমরা পলিটিক্যালি না যাই, বাট সবাই জানে যে অয়েল প্রাইস বেড়ে গিয়েছে অবশ্যই। লাস্ট আপনি যদি দেখেন পার লিটার 50 পেন্স বেড়ে গিয়েছে। আপনি শপিং করতে গেলে বুঝবেন যে কি অবস্থা। দ্যাটস দ্য থিং। সো গভর্নমেন্ট অ্যাকচুয়ালি, আপনি যেটা বললেন একদম খুব নাইস কারেক্টলি ভাবে বলেছেন যে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অবশ্যই এই মুহূর্তে চাচ্ছে না যে যারা রেগুলার, যারা বেসিক রেট ট্যাক্স পেয়ার, তারা যেন কোনোভাবে সাফার করে। সো মেজরিটি পিপল যেটা আপনি ধরেন আউট অফ 100% আপনি দেখবেন যে 60-70% পিপল দে ডোন্ট হ্যাভ রেন্টাল ইনকাম অর মেবি সেভিংস ইনকাম। মানে আপনার এডিশনাল ইনকাম থাকলে ওখান থেকে একটু এক্সট্রা ট্যাক্স নিতে চাচ্ছে গভর্নমেন্ট, যেটা কিনা আপনার রেন্টাল ইনকাম হতে পারে, ডিভিডেন্ড ইনকাম হতে পারে, সেভিং ইনকাম হতে পারে। হ্যাঁ, তো ওইটা হলো পলিসি এখন যেটা বোঝা যাচ্ছে, এবং এই পলিসি যদি এভাবে ইন্ডিকেট হয় তাহলে আমাদের দর্শকদের জন্য এটাই একটা মানে একটা চিন্তা ভাবনার ব্যাপার যে আপনি যদি ইনভেস্ট করতে চান, আপনি যদি কিভাবে করতে চান, তা আপনি ম্যানুভার কিভাবে করবেন। হ্যাঁ, জাস্ট এখানে আরেকটা ব্যাপার দবি ভাই, এইখানে যেমন রেন্টাল ইনকামের ব্যাপারটা আসে, জানি আমরা প্রোগ্রামের পরবর্তী আমাদের 2 মিনিট আছে, কেন ব্রেকে যেতে হবে, তার আগে আমি আলী ভাইকে একটু সময় দিই। তো আলী ভাই, আবার আসবো আপনার কাছে হ্যাঁ ব্রেকের পরে। তো আপনি যদি একটু কুইকলি যে মিনিমাম ওয়েজ যে বাড়লো, এবং এখানে যে অনেকগুলি থ্রেশহোল্ড যে এখনো ঠিক মতোই আছে, থ্রেশহোল্ড চেঞ্জ হয় নাই, তো এটার একটা ইমপ্লিকেশন আপনি সংক্ষেপে বলেন, তারপর ব্রেকের পরে আবার শুরু করব। আচ্ছা, গুড নিউজ তো সরকার দিয়েই দিছে, 50p করে আপনার মিনিমাম ওয়েজেস বাড়বে। মিনিমাম ওয়েজেসে এখন মানুষ যদি পলিটিক্যালি যান কেউ বাঁচে না, সুতরাং এটা ইরিলেভেন্ট। আর মিনিমাম ওয়েজেসে আপনি যদি 40 ঘন্টা কাজ করেন তাহলে আপনার 20 পাউন্ড বাড়তেছে উইকলি, বছরে 1000 পাউন্ড, নট এ বিগ ডিল। কিন্তু যেহেতু থ্রেশহোল্ড, যে দবির ভাই বলেন থ্রেশহোল্ড বাড়ে নাই, তার মানে আপনি গুড নিউজ হচ্ছে আপনি 1000 পাউন্ড বেশি পাবেন বছরে, ব্যাড নিউজ হচ্ছে আপনি এক্সট্রা ট্যাক্স দেবেন 200 পাউন্ড এখান থেকে সরকার নিয়ে যাবে। তো 200 পাউন্ড এবং ন্যাশনাল ইন্স্যুরেন্সও আসবে, শুধু ট্যাক্স। তো দেখা যাচ্ছে যে আসলে 50 পেন্স না, নেট ইনক্রিজ উইলবে এর থেকে কম, ধরেন 20-25% কম পাবেন, কারণ আপনার তো আবার পেনশন কন্ট্রিবিউশনও বেড়ে যাবে ওই দিক থেকে, সব হিসাব করলে কমে যাবে আর কি। তারপরেও ইনক্রিজ স্টিল গুড, কারণ ইনফ্লেশন রেট প্রবাবলি এই বছর 3%-এর অনেক উপরেই থাকবে। তাহলে আপনার যে ইনক্রিজটা আসলে এটা নেট ইফেক্ট, আপনি মানে যে সুফলটা এটা অতটা পাবেন না, ইফেক্টিভলি এটা ওয়াইন্ড আপ হয়ে যাবে এইটারে ইনফ্লেশন প্লাস ট্যাক্সেশন এগুলোর কারণে। বাট স্টিল ন্যাশনাল মিনিমাম উপরে যাওয়াই উচিত আইডিয়ালি। না, অবভিয়াসলি রুলটা যদি না থাকতো তাহলে তো মানে সমস্যা আরো বিপদ হয়ে যেত। তো সেদিক থেকে বিচার করলে ন্যাশনাল মিনিমাম অনেকের জন্য, একটা বিশাল অংশ জনসংখ্যার জন্য এটা সুখবর। 20 পাউন্ড কম না, এটা একটা উইকলি ট্রান্সপোর্ট কস্ট হতে পারে একটা পরিবারের জন্য, বা দেখা গেল বাচ্চার লাঞ্চ, স্কুল লাঞ্চ বা এই ধরনের একটা, এগুলো খুব জরুরি অনেক সময়, অল্প মাল থাকা কিন্তু অনেক জরুরি ইফেক্ট রাখে সোসাইটিতে। সো দ্যাটস হোয়াট ইট ইজ, দ্য ইফেক্ট ইজ লাইক। এখানে কিন্তু একটা ব্যাপার যেটা আছে, যেহেতু থ্রেশহোল্ডটা এখানে ফ্রোজেন করে রেখে দিয়েছে 12,570 ফর 2031 পর্যন্ত, এবং এটা তো অনেক দিন তৈরি 12,570। এটা যদি আপনি খেয়াল করেন, আমি আরো অনেক আগে যাই, 2012-13 থেকেও খেয়াল করেন, এই থ্রেশহোল্ডগুলোকে অনেক ফ্রিজ করে রাখে। তো বছরের পর বছর যদি আমাদের তো নর্মাল, এই দেশের নর্মাল ইনফ্লেশন হচ্ছে 3%, এবারে আমরা ধরেই নিই 3%, তাহলে আপনি যদি 3% ধরেন, যখন থ্রেশহোল্ড ছিল 6,500 টাকা, সেখান থেকে 6,500 পাউন্ড ছিল, সেখান থেকে 3% করে আপনার গত 20 বছর হিসাবে 60% বাড়ার কথা ছিল, তাই না? সেটা কি সেভাবে বাড়ছে? বাড়ে না। তো এই জন্যই কিন্তু অনেক লোক প্রথমবারের মতো ট্যাক্স পেয়ার হবে, তাই না? এই হিসাবে কিন্তু ওদের প্রচুর মানে বিলিয়ন পাউন্ড ইনকাম হয়। আপনার আমার কাছে হয়তো এটা অনেক কম মনে হতে পারে যে আমার 2 টাকা 3 টাকা 5 টাকা ইফেক্ট হচ্ছে, কিন্তু আপনার বুঝতে হবে যে থ্রেশহোল্ড যখন চেঞ্জ হয় বা ফ্রিজ করা হয়, এটা কভার করে মিলিয়নস অফ পিপল। আমাদের সাথেই থাকবেন, আমাদের প্রোগ্রামটি ফেসবুক লাইভ পেজেও আছে, ওখানেও দেখতে পারবেন। আর আপনারা আপনাদের যারা ব্যবসায়ী আছেন পরিচিত, তাদেরকেও বলবেন আমাদের প্রোগ্রামটি দেখতে, আমাদের প্রোগ্রাম সম্বন্ধে ফিডব্যাক দিবেন, যাতে আমরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সাথে
অনেক নলেজ শেয়ার করতে পারি, আপনাদের যে কোয়েরিগুলি আছে সেগুলি আনসার করতে পারি। তো বিরতির আগে আমরা ফাইন্যান্স অ্যাক্ট 2026 নিয়ে হুসেন ভাই এবং আলী ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। সেখানে আমরা কভার করেছি যে ডিভিডেন্ড ট্যাক্স যেটা 2% স্পেশালি ফর বেসিক রেট ট্যাক্স পেয়ার অ্যান্ড হায়ার রেট ট্যাক্স পেয়ার ইনক্রিজ হয়েছে এই এপ্রিল থেকে, সেটা নিয়ে বলেছিলাম। এবং ভবিষ্যতে হুসেন ভাই যেটা বলল যে সেভিং ইনকাম এবং রেন্টাল ইনকাম ওইটাও কিন্তু নেক্সট ইয়ার থেকে 2% ইনক্রিজ হবে। তো আমরা যেটা একটা ট্রেন্ড দেখতেছি গভর্নমেন্টের ট্যাক্স পলিসির মধ্যে, সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ইনকাম এবং সেলফ এমপ্লয়মেন্ট ইনকামকে স্টেবল রাখা এবং অন্য অন্য যে আর্ন ইনকাম আছে, ইনভেস্টমেন্ট ইনকাম আছে, ওই ইনকামটার উপরে ট্যাক্স কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো এরপরে আমরা মিনিমাম ওয়েজ যেটা 50 পেন্স বেড়েছে, এটা সম্পর্কে আলী ভাই ওনার অভিমত রেখেছেন। এবং আলী ভাই অলসো এটা বলেছেন যে আমাদের যেই ডিসকাশনটা ছিল যে আমাদের যে ফ্রোজেন করেছে যে পার্সোনাল অ্যালাউন্স, বিভিন্ন অ্যালাউন্সগুলি, সেক্ষেত্রে কিন্তু আসলে যে ফুল বেনিফিটটা কিন্তু মানুষ পাচ্ছে না এই জন্য। তো আলী ভাই, আমরা তো প্রপার্টি ইনকাম নিয়ে কথা বলবো, এক্ষেত্রে আপনার একটু মতামত চাই আমরা। আমাদের কমিউনিটিতে অনেকে কিন্তু আছে যারা ফার্স্ট টাইম প্রপার্টি নিতে চায়। তো ফার্স্ট টাইম প্রপার্টি নিতে গেলে অনেকগুলি ইস্যু আছে, যেমন মর্গেজের ডিপোজিটের ব্যাপার আছে, আপনার সেভিং করতে হবে, এবং আপনি কিন্তু অনেকে কিন্তু যে প্রপার্টি প্রাইসও কিন্তু অনেক বেশি, এবং গভর্নমেন্টের অনেক ধরনের স্কিম আছে। তো আপনার অভিজ্ঞতা থেকে, হ্যাঁ, আপনার আমাদের যে যারা ফার্স্ট টাইম বায়ার হতে চায়, প্রপার্টি ল্যাডারে উঠতে চায়, আপনি নিজেও হয়তো ফার্স্ট টাইম কোনো প্রপার্টিতে ল্যাডারে উঠেছেন, তো এই এক্সপিরিয়েন্স থেকে তাদের জন্য কোনো আপনার গাইডেন্স আছে কিনা? থ্যাংক ইউ দবির ভাই। মূল বিষয় কি, যে কোনো প্রপার্টি কিনতে গেলে আপনার ডিপোজিট টাকাটা লাগবে। ডিপোজিটের পাশাপাশি আপনার খেয়াল রাখতে হবে যে আপনার সলিসিটার ফিস আছে, কোনো ক্ষেত্রে আপনার SDLT ট্যাক্সও চলে আসতে পারে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি হিসাব করবেন যে আপনার টোটাল ইনিশিয়াল কস্টটা কত লাগবে, নেট কস্ট আপনার জন্য, যেটা আপনি আপফ্রন্ট ক্যাশ থাকতে হবে ব্যাংকে। তো এই বিষয়ে স্কিমের কথা টাচ করছেন, ভেরি ইম্পর্টেন্ট। স্কিমটা হচ্ছে, ধরেন আমাদের সবারই ছেলে মেয়ে বড় হচ্ছে, আপনি হয়তো প্ল্যান করলেন যে আজ থেকে 10 বছর পরে আমার ছেলে একটা বাড়ি কিনুক, আপনি চাচ্ছেন প্রপার্লি ল্যাডারে পা রাখুক। সেটার জন্য আপনি যেটা করবেন, এখন থেকে আইসা সিস্টেমের মধ্যে আপনি 4000 টাকা করে জমা দেন এই ক্যাপিটাল ফরমেশনের জন্য, তাহলে সরকার ম্যাচ করে 1000 জমা দিবে। 10 বছরে আপনার ছেলে বা আপনার মেয়ের কাছে জমা হয়ে যাবে 50,000 পাউন্ডের মতো। তাহলে এই প্রবলেমটা আপনার থাকবে না, ডিপোজিট প্লাস সলিসিটার ফি, আদার যে সমস্যাগুলো আছে এগুলো আপনার থাকবে না। তো এইটা হচ্ছে প্ল্যানিংয়ের ব্যাপার এখানে। আর সুবিধাটা হচ্ছে, দেখেন, আপনি দিচ্ছেন 4000, আপনাকে দিচ্ছে সরকার 1000, তাহলে আপনি ওভার দ্য 10 ইয়ার্স পিরিয়ড 10,000 পাউন্ড গিফট পেলেন, যেটা ট্যাক্সও নিচ্ছে, যেটা লিসা বলে আর কি, লাইফ টাইম আইসা। হ্যাঁ, লাইফ টাইম আইসা। তো এই জিনিসটার কি দেখেন, কোয়ালিফাইং হচ্ছে 18 অ্যাবভ 18, 18 and above and 39 পর্যন্ত। তো আপনি 39-এ যাওয়ার তো দরকারই নাই, আপনি তো 18 এর পরই প্ল্যান করবেন। বা ঠিক আছে, ইউনিভার্সিটি শেষ করে কখন 22 বছর, 20-21 বছর, সেখান থেকে প্ল্যান করেন। ইনকাম শুরু হলো তখন লাইফ টাইম আইসার মধ্যে যোগ দেন, যোগ দিয়ে ওই অ্যাডভান্টেজটা নেন। আমি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াই, আমাদের কমিউনিটিতে অনেক স্টুডেন্ট আছে যারা আন্ডার গ্রাজুয়েট পড়ে, অনেক কিন্তু পার্ট টাইম জব করে। হ্যাঁ, তো পার্ট টাইম জব করে, মানে প্যারেন্টের যদি একটু গাইডেন্স থাকে, সেভিংটা যদি ওখানে করে কিছু সেভিংস। এক্স্যাক্টলি। অন টপ অফ দ্যাট আরেকটা কথা, বাবা মা দুইজনই ইন্ডিভিজুয়ালি 2500 টাকা করে গিফট দিতে পারে, কোনো ট্যাক্স হবে না প্রতিটা সন্তানকে। সো এই জিনিসটাও ব্যবহার করবেন, করে আপনারা দেখেন অ্যাডভান্টেজ নিতে পারেন কিনা। আর যদি ফার্দার কোনো অ্যাডভাইস লাগে তো যোগাযোগ করেন প্রফেশনালদের সাথে, আপনার লোকালি যারা প্রপার্টি অ্যান্ড ইনভেস্টমেন্টের উপর যারা নলেজেবল, তাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আরেকটা ব্যাপার যে আপনি যখন মর্গেজ নিতে যাবেন, ক্রেডিট চেক কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তো জেনারেল যে ক্রেডিট অ্যাওয়ারনেস তৈরি করা, মানে আপনার ক্রেডিট স্কোরটা ভালো রাখার জন্য কি কি হাউসকিপিং আছে, এটা যদি একটু বলেন আর কি। ফার্স্ট অফ অল, হ্যাঁ, ওইখানে কিন্তু ডিটেল আপনার নিবে, ডিটেল মানে আপনার কয়টা ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডে কত ব্যালেন্স আছে, সব কিছু নিবে, ব্যাংকে কত সেভিংস আছে, এভরি সিঙ্গেল ডিটেল, কোথা থেকে টাকাটা আসছে, যেহেতু এখন মানি লন্ডারিং এ বিগ ইস্যু, এই জিনিসগুলো দেখবে। তো একটা কথা কি, আমরা আমাদের সোশ্যাল বা রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে বলি, যার সাথে চলবেন সেটা আপনার আমলনামায় চলে আসবে। সেরকমভাবে আপনিও হাউসকিপিংয়ের কথাটা ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আমি বলবো, ক্রেডিট স্কোর চেক করার অনেকগুলা
সাইট আছে যেগুলো কম্বাইন্ড সবগুলো ক্রেডিট স্কোরকে নিয়ে আসে, 5টা মেজর অর্গানাইজেশনের। আপনার 14 পাউন্ড মনে হয় ফিস। আপনি নিলে পরে আপনি পুরাটা নিয়ে আসলেন, যে কোনো ব্যক্তির ক্রেডিট স্কোরটা নিয়ে আসলেন। এটার জন্য ফার্স্ট আপনি আপনার সন্তানকে অবশ্যই ভোটার লিস্টে নাম দিবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আপনার অ্যাড্রেস থাকতে হবে, কোথায় থাকে সেই অ্যাড্রেসে ক্রেডিট স্কোরটা এনে দেখবেন যে এখানে কোনো আননেসেসারি কিছু আছে কিনা। যদি আপনি প্রফেশনাল না হন তাহলে অ্যাটলিস্ট যারা ক্রেডিট স্কোর পড়ে এবং বুঝে তাদের অ্যাডভাইস নেন। আপনি যদি দেখেন যে এমন কোনো ডেটা ওইখানে আছে যেটা আপনার সাথে লিঙ্ক না, আপনি তখন ওই পার্টিকুলার ক্রেডিট অর্গানাইজেশনের ওয়েবসাইটে যাবেন যে তারা কি ইনফরমেশন আপনার জন্য হোল্ড করে, এটা আপনাকে ফ্রি দিতে বাধ্য, সেটা নিয়ে ডিসপিউট করতে থাকবেন ওদের ওয়েবসাইটে। আর এটা ক্লিয়ার হইতে কিন্তু 3 থেকে 6 মাস লেগে যায়। সো বি কেয়ারফুল। আপনি ই করার আগে, ধরেন বাড়ি কেনার অ্যাটলিস্ট 6 মান্থস আগে ক্লিন ইউর ক্রেডিট স্কোর, মানে অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। মানে সত্যি কথা যে আপনি যদি ক্রেডিট স্কোর উইক হয় তাহলে আপনি হয়তো মর্গেজ পাবেন, কিন্তু আপনার ইন্টারেস্ট যেটা হাই হবে কিন্তু আপনার নাও পেতে পারেন, কারণ যেহেতু হাই রেটে যাবেন, হাই রেটে গেলে আপনার অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যাবে। হ্যাঁ, তো বি কেয়ারফুল। জাস্ট এটা খুবই সিগনিফিক্যান্ট। আর এটা যে স্ট্রেস দিবে সেটা আপনি নিতে পারবেন না অনেক সময়, সুতরাং তাতে আগে থেকেই ম্যানেজ করুন। তো এটা আসলে প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার, তাই না? প্রোঅ্যাক্টিভ, এটা অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ আলী ভাই। তো হোসেন ভাই, আপনার কাছে আবার আসবো। আমরা তো ফাইন্যান্স অ্যাক্ট নিয়ে একটু কথা বলতেছিলাম, তো ওইখানে আমরা ডিভিডেন্ড নিয়ে কথা বললাম। আরও কিছু ইস্যু আছে যেগুলিতে চেঞ্জ আসছে, হয়তো অত সিগনিফিকেন্ট না। সেখানে যেমন ক্যাপিটাল গেইন ট্যাক্স। আমরা যদি ক্যাপিটাল গেইন ট্যাক্সের একটু ধরি, এ বছর না ধরে একটু আগে থেকে ধরি, যদি জাস্ট বোঝার জন্য যে কি হইতে যাবে সামনে হয়তো। তো আপনি কিন্তু দেখেন যে অ্যানুয়াল এক্সাম্পশন যেটা, এটা কিন্তু অনেক বেশি ছিল আগে, এখন কিন্তু এটা 3000 পাউন্ড। হ্যাঁ, এটা কিন্তু একসময় 10,300 ছিল, প্রায় অলমোস্ট লাইক সেম এজ পার্সোনাল অ্যালাউন্স একটা সময়। এখন এটা কমাইতে এখন নিয়ে এসেছে জাস্ট 3000 পাউন্ড। এবং আগে কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সগুলি ছিল 10%, 20%, এখন কিন্তু 18% এবং 24%। এবং আরেকটা যেটা অনেক সময় সুবিধা ছিল, আপনি যদি আনকোটেড লিমিটেড কোম্পানি শেয়ার সেল করেন, অথবা যদি আপনার নিজের বিজনেস সেল করেন, যেটা আমরা আগে এন্টারপ্রেনার্স রিলিফ বলতাম, এখন বিএডিআর রিলিফ বলি, বিজনেস ডিসপোজাল রিলিফ। এটা কিন্তু 10% ছিল আগে রেট, তারপরে 14% ছিল গত বছর, এবছর কিন্তু এটা 18%। তো আসলে হোয়াট ইন্ডিকেটস, মানে ক্যাপিটাল গেইন ট্যাক্সের এই যে চেঞ্জগুলি, আসলে এইগুলি তো আরেকটা টেন্ডেন্সি দেখাচ্ছে যে যাদের আসলে যে একটা পলিটিক্যাল প্রেশার কিন্তু আছে, যে যারা রিচ বা যাদের গেইন আছে, যাদের এক্সট্রা টাকা আছে, ওদের কাছ থেকে টাকা বেশি নেওয়া। তো গভর্নমেন্ট কি একটু ব্যালেন্স করতে চাচ্ছে নাকি এইগুলির মাধ্যমে? এখন থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেনস দবির ভাই। এখানে আমি আমাদের একটা কলার আছে, কলটা একটু নিয়ে নিই প্লিজ। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটি বলবেন। জি, আমি একটা মানে প্রপার্টি ইস্যু একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। আমি একটা প্রপার্টির মালিক, যে কিটা কোনো আপনার যে ব্যাংকারসি বা যেটা কিছু চার্জ দেওয়া লাগে খালি, এটা বুঝতে পারছেন আপনি? আপনি আবার বলবেন একটু। জি, আবার বললাম যে আমি একটা প্রপার্টি সেল করছি। জি জি। যে এটার লগে কিনা ব্যাংকারসি কোনো রিলেটিভ আছে না প্রপার্টির মানে বুঝে হইবে? আপনি প্রপার্টি সেল করলে ওটার সাথে ব্যাংক্রাপসির কোনো রিলেশন আছে কিনা এটা জানতে চাচ্ছেন? জি 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 জি। আচ্ছা, মানে আপনার প্রশ্নটা কি এরকম যে আপনি প্রপার্টি বিক্রি করলে যে টাকাটা পাবেন, আবার আপনার হয়তো কোনো লোন আছে ওইখান থেকে এটা দিতে হবে কিনা, বা ব্যাংক্রাপসি, এই ধরনের প্রশ্ন আপনার এটা? জি, কোনো লোন টোন কিচ্ছু নাই, আমি কোনো ব্যাংক্রাপসিও নাই না। ওইটার মাঝে এটা সলিডার কোম্পানি সলিডার পাবে, এটা তারা চেক করে এটা। আপনি যখন প্রপার্টি সেল করবেন, আপনার যদি কোনো লোন না থাকে, কিছু না থাকে, তো আমি তো এখানে কোনো ব্যাংক্রাপসি সিনারিও দেখতেছি না। আপনি যখন প্রপার্টি সেল করবেন তখন যেটা হবে, আপনার হয়তো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হতে পারে। এখন এই প্রপার্টিটা যদি আপনার নিজের রেসিডেন্স হয়, আপনি যেখানে আছেন সবসময় থাকেন, সেক্ষেত্রে অনেক সময় কোনো ক্যাপিটাল গেইনস থাকে না, এটাকে আমরা প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্স বলি। আর যদি আপনি কোনো বাই টু লেট প্রপার্টি বিক্রি করেন, সেক্ষেত্রে ক্যাপিটাল গেইন ট্যাক্স হতে পারে, ট্যাক্সের ইস্যু আসতে পারে। আমি এখানে ডাইরেক্টলি কোনো ব্যাংক্রাপসির সিনারিও দেখতেছি না, যেহেতু আপনি কোনো লোন নাই বা অন্য কিছু নাই। জি, আমার একটা ফোন রাখলে কইবা আমি টিভি শুনতে হচ্ছে, আমার ফোন রাখলে কইবা হচ্ছে জি।
আপনার কথাটা বুঝি নেই, আবার বলবেন প্লিজ। আমি ওই ফোনটা আমি রাখলে বাদে আপনারা কইবা কেমন। আচ্ছা ঠিক আছে, আপনি ফোন রেখে দেন, এই ব্যাপারে যদি কোনো কথা থাকে আমাদের গেস্ট বলবে। থ্যাংক ইউ। হ্যাঁ, কিছু অ্যাড করতে চান আপনি হোসেন ভাই? আপনি যেটা বললেন যে উনি যদি এখন কোনো প্রপার্টি সেল করে তাহলে তার ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে, যেটা আপনি সুন্দর করে বললেন যে প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্ট রিলিফ সে পাবে। দর্শক, আপনি অবশ্যই যদি আপনার বাই টু লেট কোনো প্রপার্টি থাকে তো ওইখানেও আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স আসবে যদি আপনার পারচেসিং প্রাইস, আপনি যখন প্রপার্টিটা কিনেছেন ওইটা এবং আপনি যখন সেল করলেন প্রপার্টিটা, এর মধ্যে যে ডিফারেন্সটা থাকবে ওইটা আপনার একটা গেইন হবে এবং ওইটার উপরে আপনাকে একটা ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। আর আপনি ব্যাংক্রাপসির যেই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদেরকে কোশ্চেন করেছেন, অ্যাজ ইউ নো, তবে আপনি বললেন যে এটার সাথে এই ক্যাপিটাল গেইন ট্যাক্সের কোনো রিলেশন নেই। এখন আপনার যখন কোনো ট্যাক্স লায়াবিলিটি আসবে, আপনি যদি গেইন করে থাকেন, আপনি যদি কেউ, আমি আপনার কথা বলছি না, যদি কারোর সিনারিটা এরকম হয় যে সে ব্যাংক্রাপসি ক্লেম করেছে এবং সে ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, বাট যখন তার গেইনটা চলে আসছে তখন ওই গেইনটার উপর যে ট্যাক্স টাকাটা, যে পাউন্ডটা সে পাচ্ছে ওটার উপর তাকে ট্যাক্স দিতে হচ্ছে, বিকজ অফ ব্যাংক্রাপসি সিনারিটা ছিল প্রিভিয়াসলি। কিন্তু এখন আমি যখন আমার ক্যাপিটাল গেইন যখন হয়েছে প্রপার্টি সেল করার পরে, আমার যে লায়াবিলিটি আছে সেই লায়াবিলিটি আমাকে দিতে হবে। আমি যদি ব্যাংক্রাপসি সিচুয়েশনে আফটার পড়ি, দেন দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও। আর এটার জন্য আপনাকে অবশ্যই প্রফেশনাল অ্যাডভাইস নিতে হবে। আপনি আপনার লোকাল যে অ্যাকাউন্টেন্ট আছে তাদের সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করলে আরও বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ। যেহেতু এই যে প্রপার্টি ট্যাক্সের এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স রিলেটেড কোশ্চেনটা আসলো, জি, এই ক্ষেত্রে আপনার মানে আমাদের কমিটির মধ্যে অনেকের যেই একটু কনসেপশনটা ক্লিয়ার না, সেটা হচ্ছে অনেকে মনে করে তারা যে প্রপার্টিতে আছে ওইটা বিক্রি করলেও ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। নর্মালি আপনার যেটা মেইন রেসিডেন্স, আপনি যদি সবসময় ওখানে থাকেন তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, এটা এক্সেম্পটেড। তবে হ্যাঁ, আপনি যদি সবসময় না থাকেন তাইলে যেটা হয়, আপনাকে যেমন আপনি কাজ করতে গেছেন ম্যানচেস্টারে, আপনার প্রপার্টি লন্ডনে, তাইলেও কিন্তু যে 4 বছর পর্যন্ত ডিমড অকুপেশন আছে, হ্যাঁ, তো বিভিন্ন নিয়ম আছে। আর বাই টু লেটের ক্ষেত্রে এটা গেইন ট্যাক্স হবে যদি নর্মালি আমাদের এই ইউকেতে অ্যাপ্রিশিয়েট করে। নর্মালি আমরা দেখছি যে ওভার দ্য টাইম অ্যাপ্রিশিয়েটই করে রাদার দেন লস, ভেরি রেয়ার সিনারি। অবশ্যই লস যদি কারো হয় সেক্ষেত্রে লসটা সে রিলিফ পাবে ভবিষ্যতে যদি কোনো গেইন ট্যাক্স তার হয় সেক্ষেত্রে, এই তো নাকি? আর যেটা আমার সাপ্লিমেন্টারি কোশ্চেন ছিল আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে গেইন ট্যাক্স মনে করেন যখন মানুষ ক্যালকুলেশন করবে কি ধরনের এক্সপেন্ডিচার ও মানে ডিডাক্ট করতে পারবে? গুড কোশ্চেন। আমি ব্যাপারটা আমার হয়তো স্লিপ হয়ে গেছে, আমার ব্যাপারটা এর আগেই অ্যাড করা দরকার ছিল। থ্যাংক ইউ দুবি ভাই। আর একটা কল আছে নাকি? কলটা একটু নিয়ে নিন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। জি জনাব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রশ্ন হচ্ছে যে এখন VAT threshold হচ্ছে 90,000 pounds. জি। Or you got to register yourself when you have got your earning or your turnover up to 88,000 pounds. Now, ধরুন আপনার কি বলে 4টা বাড়ি আছে যেখানে আপনি প্রতি মাসেই আপনি 2,500 করে আয় করেন, অথবা টোটাল আপনার ইনকাম হয়ে যাচ্ছে 100,000 pounds. Now, as an individual, or if you've bought all the properties in a same company, how can we charge VAT to our tenant? Or what is going to happen to the rent? Or do I have to pay from my own income to the government as VAT? That is number one question. Number two question is it possible, for example, you have got 4 properties in the same company, but can we split those properties into 2 companies without paying this GLT or stamp duty and land tax? If you can do that, please. Thank you. আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আলী ভাই, আপনি কিছু বলতে চান? প্রপার্টির ক্ষেত্রে আপনি যে রেন্টের কথা বলতেছেন, এখন আপনার প্রপার্টি যদি ভিএটির জন্য অপটেড থাকে তাহলে আপনার রেন্ট ভিএটি অ্যাপ্লিকেবল হবে, তখন আপনার ভিএটি চার্জ করতে হবে। নর্মালি কিন্তু এরকম হয় না। নর্মালি আমরা যদি দেখি যে অধিকাংশ প্রপার্টি কিন্তু ভিএটি অ্যাডেড না, মানে ভিএটি অপ্ট করতে হয়। প্রপার্টির ক্ষেত্রে এটা স্পেসিফিক্যালি আপনার ভিএটির জন্য অপটেড করতে হবে, তাহলে শুধু ভিএটি চার্জ করা যাবে, বা আপনি ক্লেইমও করতে পারবেন। কিন্তু আপনি চাইলেই ভিএটি ক্লেইম করবেন অথবা আপনার টেনেন্টকে ভিএটি চার্জ করবেন, সেটা অ্যালাউড না। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেকে যেটা ভিএটি অফ করে চার্জ করে, কারণ হলো তারা তাদের ইনপুট ট্যাক্সটাও, আউটপুট ট্যাক্স তাদের জন্য কোনো সমস্যা না, কারণ ওই বিজনেসটাও ভিএটি রেজিস্টার্ড বিজনেস, তো ওরা ক্লেম করতে পারে। সেক্ষেত্রে যে যদি প্রপার্টিটা ব্যবসাটা যদি আপনি কোম্পানিতে সে প্রপার্টিগুলো
একটা কোম্পানির আন্ডারে আপনি রান করতেছেন, হ্যাঁ, আপনি প্রতিটা প্রপার্টি অপটেট করছেন ভিএটির জন্য, ইন দ্যাট কেস আপনার চার্জ করতে হবে। আবার আরেকজনই সেম পোর্টফোলিও একটা প্রপার্টি অপটেট করে নাই, তার কোনো ভিএটি চার্জ করতে হবে না। এটা হচ্ছে কি অ্যান্সার। এখন আপনি যদি অপটেট করে থাকেন তাহলে তো আপনি কোম্পানি করে রান করছেন। ইন্ডিভিজুয়াল লেভেলেও ধরেন যে আপনি সোল ট্রেডারের মতো আর কি, ইন্ডিভিজুয়াল লেভেলে, কিন্তু আপনি গিয়ে প্রতিটা প্রপার্টি অপটেট করছেন কারণ আপনি কাজ করানোর সময় ভিটি ক্লেম করে নিচ্ছেন। আর একটা কল আছে, একটু কলটা নিয়ে নিই, তারপরে এই ব্যাপারে ডিসকাস করব। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন তৈরি ভাই? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমি মর্গেজ সম্বন্ধে একটু কথা বলতে পারবো? জি বলেন। মর্গেজ সম্বন্ধে জি বলেন, আপনার প্রশ্নটা বলেন, আমরা যদি উত্তর দিতে পারি উত্তর দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমার দুইটা কোম্পানি আছে। জি, একটা হলো গিয়া রানিং কোম্পানি, এটা হলো গিয়া মোটর রিলেটেড, আর আরেকটা আছে হাউজিং রিলেটেড কোম্পানি। হাউজিং রিলেটেড যেটা নয়া কোম্পানিটা ওটা অপারেট করছি না। এখন আমি চাইলাম মোটর কোম্পানি যে সপ্তাহের মধ্যে আমার কিছু পয়সা আছে ডিপোজিট বিজনেসের, ও পয়সা চাইলাম আমি হাউজিং কোম্পানি ট্রান্সফার করিয়া ডিপোজিট করিয়া আমি বাই টু লেট ঘর কিনতাম। এখন আমি যদি মোটর কোম্পানি থেকে যদি আমি হাউজিং কোম্পানির পয়সা ট্রান্সফার করি, এইটা লোন হিসাবে ট্রান্সফার হইব না ডিভিডেন্ড হিসাবে ট্রান্সফার হইব, কোনটা করলে ভালো হইব? এবং এটা করা পসিবল আছে নি বাই ল? এবং এটা লেন্ডারে অ্যাকসেপ্ট করবো নি এই পয়সা ডিপোজিট দিবা লাগে বাই টু লেট? আর কোনো প্রশ্ন আছে আপনার জন্য? না, আমি জাস্ট একটা জিনিস ভিউয়ার্সকে আস্ক করতে চাই। আপনি বললেন যে আপনার হচ্ছে একটা ট্রেডিং কোম্পানি আর একটা হচ্ছে হাউজিং কোম্পানি। ভিউয়ার্স, আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না, বলেন। জি, আপনি যদি আপনার সিনারিটা আরেকটু বলতেন। সরি, আপনার একটা হচ্ছে ট্রেডিং কোম্পানি, আরেকটা হচ্ছে আরেকটা লিমিটেড কোম্পানি যেটা আন্ডারে আপনার প্রপার্টি আছে, তাই তো? প্রপার্টি বাড়িতে আমি বিজনেসটা স্টার্ট করিনি, এখন জাস্ট কোম্পানিতে সেট আপ করছি। আচ্ছা ঠিক আছে, আপনি খুব নাইস একটা কোশ্চেন করছেন। আমি আপনাকে এখনই এটার সম্পর্কে আইডিয়া দিচ্ছি। থ্যাংক ইউ। আপনি উত্তরটা দিতে পারেন, তারপরে আবার ওই যে বিএটির ব্যাপারে একটু যে ওনার একটা প্রশ্ন ছিল ওটা নিয়ে একটু কথা বলবো। ওকে, জি বলুন। জি, ব্যাপারটা হচ্ছে আপনার যদি একটা ট্রেডিং কোম্পানি থাকে, তো ওনার কোশ্চেনটা আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ওই ট্রেডিং কোম্পানি থেকে সে টাকাটাকে পাউন্ডটাকে এক্সট্রাক্ট করে নতুন যে আরেকটা কোম্পানি, লিমিটেড কোম্পানি, সে প্রপার্টি কিনবে আর কি, আরেকটা লিমিটেড কোম্পানি করতে চাচ্ছে যেখানে সে ওটার আন্ডারে কিছু প্রপার্টি সে কিনবে। সো এক্ষেত্রে আপনি একটা হোল্ডিং কোম্পানি করতে পারেন, হুইচ ইজ এখন এই স্ট্র্যাটেজিটা অনেক ইনভেস্টাররা করে থাকে। সো আপনি একটা হোল্ডিং কোম্পানি করলেন, ওই হোল্ডিং কোম্পানির আন্ডারে আপনি আপনার ট্রেডিং কোম্পানিটাকে রাখবেন, অ্যান্ড ওই হোল্ডিং কোম্পানির আন্ডারে আপনি আরেকটা এসপিভি যেটা বলে, আপনি প্রপার্টি কিনতে গেলে আপনাকে আপনার মর্গেজ অ্যাডভাইজাররা বলবে যে এই সর্ট অফ একটা লিমিটেড কোম্পানি করতে, যেটার হোলি পারপাসই হচ্ছে প্রপার্টি নিয়ে ডিল করা। সো তখন আপনি আপনার এই ট্রেডিং কোম্পানি থেকে পাউন্ডকে আপনি তখন থ্রু দ্য হোল্ডিং কোম্পানি আপনি সরাসরি আপনার আদার কোম্পানিতে, নতুন যে কোম্পানিটা আপনি খুলবেন টু বাই প্রপার্টি, তখন আপনি ওইখানে ইনভেস্ট করতে পারছেন। এইখানে তখন আপনি এইভাবে ইনভেস্ট করলে এই কোম্পানিটা আপনার আপনি ডিভিডেন্ড নিয়ে ওইখানে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ যখনই আপনি ডিভিডেন্ডটা উইথড্র করবেন আপনার বেসিক্যালি ট্রেডিং কোম্পানি থেকে, দেন আপনি ডিভিডেন্ড ট্যাক্স দিতে হচ্ছে আপনাকে। সো যেহেতু আপনি ওই টাকা বেসিক্যালি ওই পাউন্ডটা আপনি আপনার নিজের জন্য ইউজ করছেন না, সো আই উড সাজেস্ট আপনি ওটাকে যদি আপনার হোল্ডিং কোম্পানির কাছে পাঠিয়ে দেন। আপনার যখন ইউকেতে কোম্পানি থেকে যে ডিভিডেন্ড আসে, ইউকে কোম্পানি থেকে ডিভিডেন্ড আসে, ওটার উপরে কিন্তু ট্যাক্স হচ্ছে না। সো আপনি যখন আপনার টাকাটা হোল্ডিং কোম্পানিকে ট্রান্সফার করছেন এবং থ্রু হোল্ডিং কোম্পানি আপনি যখন নতুন যেই প্রপার্টির কোম্পানি, লিমিটেড কোম্পানিটা আপনি করেছেন, ওইখানে যখন আপনি এটা ইনভেস্ট করবেন, আপনাকে কোনো ডিভিডেন্ড ট্যাক্স পে করতে হচ্ছে না, বাট ইউ আর অ্যাকচুয়ালি ফুলফিলিং ইউর পারপাস। তখন আপনি ওই ইনভেস্টমেন্টে দিয়ে আপনি আপনার নতুন প্রপার্টিগুলি কিনতে পারছেন। এটা একটা নাইস স্ট্র্যাটেজি। অনেক বিজনেসম্যান এখন এই স্ট্র্যাটেজি ফলো করে উইথ আ ডিফারেন্ট লিমিটেড কোম্পানি প্রপার্টি বিজনেস করছে। এখানে আরও একটা সুবিধা থাকে, অনেক সময় কোনো প্রপার্টিতে কোনো আপনার যে কোনো আরেকটা, সে ফর এক্সাম্পল আপনার ট্রেডিং যেই কোম্পানিটা, সেটা সামহাও এটা এফেক্টেড হয়েছে কোনো না কোনো কারণে, এটা হয়তো ক্যাশ ফ্লো নেই অথবা কোনো কারণে গোয়িং কনসার্ন ইস্যু চলে এসছে, তখন কিন্তু আপনার আদার যে লিমিটেড কোম্পানিটা আছে সেটা কিন্তু কমপ্লিটলি সেফ থেকে যাচ্ছে। দিস ইজ অ্যানাদার গুড রিজন টু ডু ইট ইন দিস ওয়ে।
থ্যাংক ইউ। আমাদের আরেকটা কল আছে, একটু অ্যাড করতে চান আপনি? হ্যাঁ, ওই বিষয়টাতে আর একটু অ্যাড করা যায়। যদি ডিভিডেন্ড হিসাবে আপনি হোল্ডিং কোম্পানিকে দিলেন, হোল্ডিং কোম্পানি যখন ওই সেকেন্ড কোম্পানিকে দিবে প্রপার্টি কেনার সময়, সে ইচ্ছা করলে ইনভেস্টমেন্ট হিসাবে দিতে পারবে, লোন হিসাবে দিতে পারবে। আই উড বি অ্যাডভাইজিং টু গেট লোন। তাহলে আপনি ইন্টার কোম্পানি ইন্টারেস্ট চার্জ করতে পারবেন, সার্টেন লেভেল অফ ইন্টার কোম্পানি ইন্টারেস্ট ট্যাক্স অ্যালাওয়েবল এক্সপেন্স। তো এটা এইভাবে তো স্টুডিওতে পুরোটা দেওয়া যাবে না, আপনি যোগাযোগ করলে আপনাকে এটা হয়তো প্ল্যান সেট করা যাবে। থ্যাংক ইউ। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি আবার ফোন করছি ভাই। হোল্ডিং কোম্পানি, আমার দুইটা কোম্পানি অলরেডি আছে। একটা তো ফাইন্যান্স, এটা তো মর্গেজ কোম্পানি, হাউজিং কোম্পানি, এটা হলো গিয়া মোটর কোম্পানি। হোল্ডিং কোম্পানিটা কোনটা আবার, এটা তো আমি জানি না। হোল্ডিং কোম্পানি কি? হোল্ডিং কোম্পানি। জি, হোসেন ভাই বলতেছে, আনসার দিবে আপনার প্রশ্ন। হ্যাঁ, জি, ধন্যবাদ আবার আমাদেরকে কল করার জন্য। ভিউয়ার্স, বেসিক্যালি হোল্ডিং কোম্পানিটা হচ্ছে আপনি ধরেন কোম্পানি আপনার এ একটা কোম্পানি, বি হচ্ছে আপনার ট্রেডিং কোম্পানি, অ্যান্ড সি হচ্ছে আপনার নতুন যে কোম্পানিটা, সেটা হচ্ছে আপনার প্রপার্টি কেনার জন্য। সো আপনি যেটা বললেন, আপনার অলরেডি একটা কোম্পানি আছে ট্রেডিং কোম্পানি, আর একটা কোম্পানি হচ্ছে আপনার প্রপার্টি কেনার জন্য। সো এখন আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। সো হোল্ডিং কোম্পানিটা হচ্ছে এই দুটো কোম্পানির উপরে আরেকটা কোম্পানি আপনি ক্রিয়েট করবেন, যেই কোম্পানিটা ফুললি 100% শেয়ারস ওন করবে আপনার কোম্পানি বি অ্যান্ড কোম্পানি সি। তার মানে হচ্ছে আপনার হোল্ডিং কোম্পানিটা বাকি দুটো কোম্পানির 100% শেয়ার হোল্ডিংস ওন করবে। অ্যান্ড হোল্ডিং কোম্পানির 100% শেয়ার আপনি অথবা আপনার ফ্যামিলি মেম্বার যাদেরকে আপনারা রাখতে চান, সেভাবে করে আপনি স্ট্রাকচারটা করে নেবেন। সো এটাই হচ্ছে হোল্ডিং কোম্পানির ডেফিনেশন। আপনি আপনার ফার্দার ডিটেলস, বিকজ অফ এটা আর অনেক বড় একটা টপিকস। সো এখানে আমাদের আরও কয়েকটা কোশ্চেন আছে যেগুলো আমাদেরকে কভার করতে হবে। বাট এর জন্য আমাদের এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করা অথবা ইমেল করার অ্যাড্রেস, আমাদের অনুষ্ঠানের মধ্যে যোগাযোগের ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে। মোর ডিটেলসের জন্য আপনি আমাদের সাথে অনুষ্ঠানের শেষে যোগাযোগ করতে পারেন। বাট আই বিলিভ আমি আপনাকে হোল্ডিং কোম্পানির যেই ডেফিনেশনটা, ওটা আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। থ্যাংক ইউ হোসেন ভাই। আলী ভাই, আগের প্রশ্নটাতে বিএটি রিলেটেড যে প্রশ্নটা ছিল, ওনারা একটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে যে বিএটিটা তো এখন থ্রেশহোল্ড যদি রিচ করে, যেটা 90,000 পাউন্ড, ওনার ক্ষেত্রে হয়তো আপনি যেটা বললেন যে অপ্টের ব্যাপারটা, ওটা তো আসি মনে করেন, তারপরও রিচ করলো, এখন এটা ওই যে অ্যাভয়েড করার জন্য দুইটা কোম্পানি করে বিএটি স্প্লিটিং, যেটা হ্যাঁ, এটা এরকম একটা প্রশ্ন ছিল। তো এই ব্যাপারে আপনি কিছু বলেন? এটা কাজ করে না, আপনাকে বুঝিয়ে বলি। সেই আপনাকে ঠিক আছে, সবার জানার জন্য। অনেকে মনে করে যে ঠিক আছে, একটা কোম্পানির থ্রেশহোল্ড হচ্ছে 90,000, তার মানে আমি যদি একাধিক কোম্পানি খুলে ইনকামটাকে ডাইভার্ট করে দেই, তাহলে আমার মনে হয় থ্রেশহোল্ড রিচ করবে না। হ্যাঁ হ্যাঁ, বিজনেস স্প্লিট। আপনি 10টা কোম্পানি খুলেন, ভিএটি থ্রেশহোল্ডটাও স্প্লিট 10টা দিয়ে হয়ে যাবে, কারণ একই মালিক। ক্রাইটেরিয়া খেয়াল করুন, সিগনিফিক্যান্ট কন্ট্রোল যাদের থাকে শেয়ার হোল্ডার, এরা যদি এই কোম্পানিগুলোতে সেম লোক থাকে, তাহলে আপনার এটি স্প্লিট হয়ে যাবে। এমনকি একই বিল্ডিংয়ের মধ্যে বসেও যদি কাজ করেন একই ম্যানেজমেন্টের আওতায়, তাহলে আপনার ভিএটি থ্রেশহোল্ড স্প্লিট হয়ে যাবে। এটা আপনাকে সেভ করবে না। আর মূল বিষয়টা মাথায় রাখবেন যে প্রপার্টি মানেই যে প্রপার্টি ইনকামগুলো ভিএটি অ্যাপ্লিকেবল, এটা সত্য না। আমার ক্লায়েন্ট আছে যারা এক একটা প্রপার্টি থেকে 5 মিলিয়ন পাউন্ড ইনকাম হয় বছরে, হ্যাঁ, ওরা ভিএটি রেজিস্টার্ডই না। কারণ হচ্ছে তার সার্ভিসটা এক্সেম্পটেড। আপনার ফার্স্টে বুঝতে হবে আপনার সার্ভিসটা এক্সেম্পটেড কিনা, বা আপনার সার্ভিসটা আসলে ভিএটি আওতায় পড়ে কিনা। তো এটা বোঝার জন্য আপনার তো এখানে স্বল্প পরিসর পারতেছি না, পুরোটা বলা সম্ভব নয়। আপনারা যোগাযোগ করলে আমরা পুরোটা বিস্তারিত বলে দেবো, কোনটা এক্সাম্পটেড কোনটা না, কোনটার উপর ভিএটি হবে কোনটা হবে না। হয়তো আপনার প্রপার্টি আসলে ভিএটি টোটালি এক্সাম্পটেড, আপনি অযথা টেনশন করতেছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমাদের আর 3 মিনিটের মতো আছে হোসেন ভাই। তো আমরা তো আসলে প্রপার্টি ট্যাক্স একটা বিরাট ব্যাপার, ভাস্ট এরিয়া। তো সেক্ষেত্রে ফার্স্ট টাইম বায়ার নিয়ে একটু কথা বললেন আলী ভাই, একটু আমরা যে ক্রেডিট অ্যাওয়ারনেস, তারপরে সেভিং ইস্যুস, এগুলি নিয়ে কথা বললাম। এখন আমি একটু আপনার কাছে জানতে চাবো যে এই যে বাই টু লেট প্রপার্টি করতে গেলে এখন অনেকের মধ্যে একটু চিন্তাভাবনা আছে যে আমরা কি নিজের নামে করব, অনেকে হয়তো অলরেডি আছে, অনেকে আবার মুভ করতে চায় মানে কোম্পানি করে। তো এটা একটু জটিল ব্যাপার, ওই ব্যাপারে আজকে আর ডিসকাস করবো না, ওটা আরেকদিন করতে হবে। আমি যেটা জাস্ট জানতে চাচ্ছি যে একজন যদি প্রপার্টিতে ইনভেস্ট করতে চায়, সে কি কোম্পানি খুলে করলে ভালো হবে, না তার নিজের নামে করতে হবে, না একটা দুইটা নিজের নামে করা ভালো? বেশি যদি চিন্তা করে, ভবিষ্যতে যদি চিন্তা করে আরও বাড়বে, সেক্ষেত্রে কোম্পানি ভালো, বা হায়ার রেট বেসিক রেট ট্যাক্স পেয়ারের কোনো ডিফারেন্স আছে কিনা, একটু যদি সামারি করতেন আর কি।
ধন্যবাদ দবির ভাই, খুব নাইস একটা কোশ্চেন। কিছুক্ষণ আগে আমাদের ভিউয়ার্সও সিমিলার সর্ট অফ একটি কোশ্চেন করেছে। এই ব্যাপারটা হচ্ছে কোম্পানি, আমি এর আগেও হয়তোবা এই প্রোগ্রামে কিংবা অন্যান্য জায়গায় কথাটা বলেছি, সেটা হচ্ছে আপনি আপনার প্রপার্টিটা আপনার নিজের নামে কিনবেন না একটা লিমিটেড কোম্পানি থ্রুতে কিনবেন, এটা ডিপেন্ড করতেছে আপনার ট্যাক্স সিনারিও, হ্যাঁ ট্যাক্সের সিনারিওর উপর, ট্যাক্স রেটের উপরে। আপনি যদি বেসিক রেট ট্যাক্স পেয়ার হন তাহলে আমি বলবো যে ফর 1 or 2 প্রপার্টিজ এটা অ্যাকচুয়ালি ডাজন্ট মেক সেন্স, কজ আপনাকে একটা কোম্পানি মেনটেন করতে হলে ওখানে কোম্পানির আপনার কিছু রুলস রেগুলেশন আছে, ওখানে অনেক অ্যাডমিনের কিছু কস্ট আছে, হ্যাঁ অ্যাডমিনের কিছু কস্ট আছে। অ্যান্ড আমরা যেটা বললাম যে বেসিক ট্যাক্স ক্রেডিট যেটা দেওয়া হয় আপ টু 20% পর্যন্ত অন ইউর ইন্টারেস্ট। বেসিক্যালি এই যে লিমিটেড কোম্পানির থ্রুতে প্রপার্টি কেনাটা তখন থেকে শুরু হয়েছে যখন থেকে আপনার মর্গেজ ইন্টারেস্ট রেটটা আর ক্লেম করা যাচ্ছিল না। তো তখন থেকেই লিমিটেড কোম্পানিতে যেহেতু আপনি 100% ক্লেম করতে পারছেন, তখন থেকেই এই স্ট্র্যাটেজিটা মানুষ ফলো করছিল। বাট আপনি যদি বেসিক রেট ট্যাক্স পেয়ার হন তাহলে আপনি কিন্তু আপনি 20% ট্যাক্স রেট কিন্তু পাচ্ছেন। সো আপনার অ্যাকচুয়ালি একটা লিমিটেড কোম্পানি খুলে অতিরিক্ত অ্যাডমিনের এই হ্যাসেল নেওয়ার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ হোসেন ভাই, আমাদের আর 1 মিনিটের মতো আছে। তো বেসিক্যালি যেটা হোসেন ভাই বললো যে আপনি যদি আসলে বেসিক রেট ট্যাক্স পেয়ার হন আর যদি আপনার পোর্টফোলিওতে 1-2টা প্রপার্টি থাকে তাহলে আপনি নিজের নামেই করেন। যদি বেশি করার চিন্তা ভাবনা থাকে হায়ার রেট ট্যাক্স পেয়ার, সেখানে হয়তো কোম্পানি একটা ভালো ভেহিকেল হতে পারে। তো আলী ভাই অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার দর্শকদের জন্য যে কুইকলি আপনি কিছু বলতে চান? আপনারা যাই করেন প্রফেশনালদের সাথে আলাপ করে বিপদ ডেকে এনে পরে শুধরানো কঠিন। থ্যাংক ইউ, আগে থেকে প্রোঅ্যাক্টিভ। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ হোসেন ভাই এগেন, আমাদের চলে যেতে হবে, শেষ করতে হবে প্রোগ্রাম। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা প্রশ্ন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো কোয়েরি থাকলে স্টুডিওর নাম্বারে ফোন করে প্রশ্ন রাখতে পারবেন। আমরা পরবর্তী প্রোগ্রামে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।